আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পাচ্ছেন কারা? মন্ত্রিসভার আকার কেমন হবে? এদিকে শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। এরপর থাকছে কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না, শফিকুর রহমান। আরও জানিয়ে দেব, নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের ভবিষ্যৎ ভয়াবহ, আসাদুজ্জামান ফুয়াদ। সর্বশেষ আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি এখনও বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। বিএনপি সরকারে মন্ত্রিসভায় সুযোগ পাচ্ছেন কারা? মন্ত্রিসভার আকার কেমন হবে? এই প্রশ্ন ঘিরেই এখন কৌতূহল বিএনপির অন্দরমহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। দলটির বিভিন্ন সূত্র ও অভ্যন্তরীণ কানাকানিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কাদের গাড়িতে উঠতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকা। নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এটি এখন সবারই জানা। প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়েই বিজয়ী হয়ে সরাসরি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় উচ্চকক্ষ গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও তৈরি হয়েছে জটিল সমীকরণ। তবে সহজভাবে বলতে বলা যায়, রাষ্ট্রপতি, স্পিকার ও উচ্চকক্ষ মিলিয়ে বেশ কয়েকটি নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড মঈন খান, খন্দকার মোশাররেফ হোসেন ও নজরুল ইসলাম খানের নাম। রাষ্ট্রপতি, স্পিকার কিংবা উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে এই নামগুলোই বেশি উচ্চারিত হচ্ছে। মন্ত্রিসভায় সুযোগ পেতে পারেন বিএনপির জনপ্রিয় বেশ কয়েকজন নেতা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। পাশাপাশি থাকবেন একাধিক টেকনোক্র্যাট মন্ত্রী, যারা সংসদ সদস্য নির্বাচিত না হলেও মন্ত্রিপরিষদে স্থান পেতে পারেন। মন্ত্রিসভার আকারের ওপর নির্ভর করবে কতজন সুযোগ পাচ্ছেন মন্ত্রিপরিষদের তালিকায়। তবে প্রাথমিকভাবে যাদের নাম বেশি আলোচনায় রয়েছে তাদের মধ্যে আছেন মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, প্রবীণ রাজনীতিবিদ ওসমান ফারুক, ড এজেড জাহিদ হোসেন ও লুৎফুজ্জামান বাবর। চমক হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারেন বলে বিভিন্ন সূত্রে যে নামগুলো উঠে এসেছে সেগুলোর মধ্যে রয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, রেজা কিবরিয়া, ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকার ৯ থেকে নির্বাচিত হাবিবুর রশিদ এবং সিলেট ১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদির। তরুণ সংসদ সদস্যদের মধ্য থেকেও বেশ কয়েকজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আলোচনায় রয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ। তবে বিএনপি প্রধান তারেক রহমান যদি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বিবেচনা করেন, তাহলে তাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে। এদিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেননি এমন কয়েকজনের নামও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে। তাদের মধ্যে প্রথমেই রয়েছে রুহুল কবির রিজভীর নাম। প্রবীণ এ রাজনীতিবিদ কখনো এমপি কিংবা মন্ত্রী হননি, তবে এবার তিনি পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তালিকায় আরও রয়েছেন তারেক রহমানের উপদেষ্টা ড মেহেদী আমিন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিদেশে অবস্থানরত একাধিক বিশেষজ্ঞকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। বিএনপি জোট থেকে নির্বাচিত গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের নুরুল হক মন্ত্রিপরিষদের সুযোগ পেতে পারেন বলে জানা গেছে।
তবে কারা পূর্ণমন্ত্রী আর কারা উপমন্ত্রী বা উপমন্ত্রী হবেন তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে যেসব সিনিয়র বিএনপি নেতাদের পূর্বে মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তারাই পূর্ণমন্ত্রীর মর্যাদা পাবেন। পাশাপাশি এবারের সরকারি বেশ কয়েকজন টেকনোক্র্যাট মন্ত্রীও পূর্ণ মর্যাদায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও কথা জোরালোভাবে শোনা যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে 15ই ফেব্রুয়ারি নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে, যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার সদস্যদের ডাক পড়বে এবং মন্ত্রণালয় বণ্টন সম্পন্ন হবে বলে জানা গেছে। এদিকে শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রবিবার জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। আজ সন্ধেয় বিএনপির বিশ্বস্ত সূত্র জানায়, তারেক রহমান আগামীকাল সন্ধে 7টায় ড শফিকুর রহমান ও রাত 8টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে। এ সূত্র আরও জানায়, ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেছেন তারেক রহমান। এই দুই নেতার বাসায় যাওয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের সুবাতাস বয়ে আনবে। দেশে দীর্ঘদিন ধরে চলে আসা বিভেদ ও প্রতিহিংসার রাজনীতির বিপরীতে তিনি এক অন্তর্ভুক্তিমূলক এবং সমঝোতামূলক রাজনীতির পথ দেখাচ্ছেন। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী 297 আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে 209টি। জোটের শরিকেরা পেয়েছে আরও 3টি। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 212টি। বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। এরপর থাকছে, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না। যেখানেই আঘাত আসবে জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ রোববার সকাল 6:50 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান কথাগুলো বলেন। সহকর্মীদের উদ্দেশ্য করে জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে নির্বাচনোত্তর পরিবেশে সবাই কেমন আছেন তা জানতে চান। শফিকুর রহমান তার পোস্টে অভিযোগ করে লিখেছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাইবোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি 11 দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। ন্যায় ও সত্যের ওপর অটল থাকার প্রত্যয় জানিয়েছেন জামায়াতের আমির। তিনি লিখেছেন, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি লিখেছেন, মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।